কুমোরটুলির ভোরগুলো চিরকালই যেন কোনো ক্লান্ত শিল্পীর দীর্ঘশ্বাসের মতো শোনাত, শান্ত ধীর কিন্তু গভীর এক একাগ্রতায় পূর্ণ। গঙ্গার ঘাটগুলোতে যখন ভোরের প্রথম আলো পড়ত, তখন ভেজা মাটি আর খড়ের সোদা গন্ধ অলিগলিগুলোকে এমনভাবে আচ্ছন্ন করত যেন বাতাস নিজেই কোনো সৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছে। সেই সংকীর্ণ গলিগুলোর ভেতরেই ছিল কবীর দাসের জীর্ণ বাড়িটা, যার টিনের চালে মোর্চের দাগ ছিল, আর বারান্দার একপাশে তার বাবা ভবতোষ দাসের অসম্পূর্ণ মাটির প্রতিমাগুলো সারি দিয়ে দাঁড় করানো থাকত। সেই ভেজা মাটির গন্ধটাই ছিল তাদের সংসারের মূল ভিত্তি। কবীর শৈশব থেকেই এটা মেনে নিয়েছিল যে অভাব কোনো রূপকথার দানব নয়, বরং প্রতিদিন সকালে ঘুম ভাঙলেই শিওরে দাঁড়িয়ে থাকা এক রুক্ষ সত্য। তার মা কল্যাণী দেবী উনুনে আঁচ দিতে দিতে তুলসী মঞ্চে প্রণাম করতেন, এবং বাবা ভোরের আলো ফোটার আগেই প্রতিমার কাঠামোয় খড় বাঁধতে শুরু করতেন। ঘরে সঞ্চয় বলতে কিছু ছিল না, কিন্তু আত্মমর্যাদার কোনো খামতি ছিল না। ভবতোষ দাস প্রায়ই ছেলেকে বলতেন, কবীর, মানুষের পেট খালি থাকতে পারে, কিন্তু শিরদাঁড়া কখনো বাঁকা হওয়া উচিত নয়। সততা আর মেহনত সঙ্গী হলে ঈশ্বর একদিন না একদিন ঠিকই মুখ তুলে চান। মিত্রদের জমিদার বাড়িটা ওই একই শহরে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, কিন্তু সেটা যেন এক ভিন্ন জগতের অংশ ছিল। বিশাল লোহার ফটক, শ্বেতপাথরে মোড়ানো টানা বারান্দা, পুরনো দিনের ঝাড়বাতি এবং প্রতিটি পারিবারিক অনুষ্ঠানে আভিজাত্যের অন্ধ অহংকার। অনন্যা মিত্র, যাকে সবাই অনু বলে ডাকত, সে ছিল ওই প্রাসাদেরই আদুরে কন্যা। তার বাবা ছিলেন শহরের নামকরা রত্ন ব্যবসায়ী, আর মা নিজের মেয়ের রূপ নিয়ে ততটাই অহংকার করতেন যতটা তিনি নিজের লকারের হীরেগুলোর উপর করতেন। এত সব কিছুর মাঝেও অনন্যার বুকের ভেতর এক অচেনা শূন্যতা বাস করত, যা সে কাউকে বুঝিয়ে উঠতে পারত না। কবীর আর অনন্যার প্রথম সাক্ষাৎ কোনো অভিজাত ক্লাবে বা গঙ্গার ঘাটে হয়নি, বরং হয়েছিল এক অনাথ আশ্রমের ভাঙা দালানে। কবীর সেখানে প্রতি রবিবার বিনা পয়সায় বাচ্চাদের মাটির কাজ শেখাতে যেত, আর অনন্যা তার দিদা বাসন্তী দেবীর নির্দেশে শীতের কম্বল দান করতে এসেছিল। আশ্রমের বাচ্চারা তার দামি শাল দেখে মুগ্ধ হয়ে হাসাহাসি করছিল, কিন্তু কবীরের দৃষ্টি ছিল সম্পূর্ণ আলাদা। সেখানে মুগ্ধতার চেয়ে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। অনন্যা জীবনে প্রথমবার এমন কোনো সাধারণ ছেলেকে দেখেছিল যে তার আভিজাত্যের সামনে মাথা নিচু করেনি, বরং নিজের শিল্পের গরিমায় সোজা হয়ে দাঁড়িয়েছিল। সেদিন অনন্যা কবীরকে প্রশ্ন করেছিল যে এত অভাবের মাঝেও সে নিজের শিল্পের প্রতি এত টান কিভাবে বাঁচিয়ে রেখেছে। কবীর মুচকি হেসে জবাব দিয়েছিল, মাটির কাছাকাছি যারা বাঁচে তাদের ভাঙা গড়ার মাঝেই আনন্দ খুঁজে নিতে হয়, পালিয়ে গেলে চলে না। অনন্যা সেই কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মনে হয়েছিল এই যুবকটি কোনো বইয়ের পাতা থেকে নয়, জীবনের কঠিন মাটি থেকে কথা বলছে। যখন সে প্রাসাদে ফিরল, তার মা জানতে চাইলেন এত সময় কেন লাগল। অনন্যা মিথ্যে অজুহাত দিল যে আশ্রমের কাজে দেরি হয়েছে, কিন্তু আসল সত্যিটা ছিল এক অচেনা যুবকের বলিষ্ঠ কণ্ঠস্বর তার মনের গভীরে দাগ কেটে গিয়েছিল। ধীরে ধীরে তাদের দেখা হওয়ার মুহূর্তগুলো বাড়তে শুরু করল। কখনো অনন্যা দিদার জন্য গঙ্গার ঘাট থেকে গঙ্গা জল নিতে যেত, কখনো কবীর তুলির রং কিনতে হাতিবাগানের পুরনো বাজারে আসত। শহরের ভিড়ের মাঝে তারা হয়তো কয়েক মুহূর্তের জন্যই থমকে দাঁড়াত, কিন্তু ওই সামান্য সময়ের জন্য তাদের চারপাশের সামাজিক ভেদাভেদগুলো যেন মিথ্যা হয়ে যেত। অনন্যা কবীরের মাঝে সেই অকৃত্রিম সততা খুঁজে পেয়েছিল যা তার প্রাসাদের নকল হাসির মাঝে চিরকাল অনুপস্থিত ছিল। কবীরও অনন্যার চোখের গভীরে সেই সহানুভূতি দেখতে পেয়েছিল যা তার সম্পদের অহংকারের আড়ালে চাপা পড়েছিল। দিদা বাসন্তী দেবী মানুষের চোখ পড়তে জানতেন। তিনি অনেক সাম্রাজ্য গড়তে ও ধূলিসাৎ হতে দেখেছিলেন। একদিন বিকেলে তিনি অনন্যাকে কাছে ডেকে বললেন, দিদিভাই, যদি কারো শূন্য পকেট দেখে তোমার মনে সংশয় জাগে, তবে যেন সেটা ভালোবাসা নয়, স্রেফ মোহ। অনন্যা লজ্জায় মুখ লুকোল, কিন্তু তার অবচেতন মনে একটা ভয় ঠিকই দানা বাঁধল। সে খুব ভালো করেই জানত যে মিত্র পরিবারে বৈবাহিক সম্পর্ক ভালোবাসার ভিত্তিতে নির্ধারিত হয় না,
বরং সামাজিক মর্যাদার ভিত্তিতে নির্ধারিত হয়। মর্যাদার মাপকাঠি ছিল ব্যাংক ব্যালেন্স, বংশ পরিচয় এবং সমাজে প্রতিপত্তি। কবিরের কোনোটিই ছিল না। তার মূলধন ছিল কেবলই তার সততা। কবিরও তার এই অনুভূতির কথা সবার আগে নিজের মাকেই জানিয়েছিল। কল্যাণী দেবী দীর্ঘক্ষণ কোনো কথা বললেন না। তিনি উঠোনের একপাশে মাটির তালগুলো ভেজা কাপড় দিয়ে ঢাকতে ঢাকতে কেবল একটি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, বাবারে, আকাশের চাঁদে হাত বাড়ালে অনেক সময় নিজের পা পিছলে খাদে পড়তে হয়। তুই কি সেই আঘাত সইতে পারবি? কবির মায়ের 2 হাত জড়িয়ে ধরে আত্মবিশ্বাসের সাথে বলল, মা, সে যদি আমার পাশে থাকার সাহস দেখায় তবে আমি সমাজের কোনো রক্তচক্ষুকে ভয় করি না। কল্যাণী দেবী ছেলের চোখে ঠিক তার বাবার মতোই এক জেদ দেখতে পেলেন এবং নীরবে ঠাকুর ঘরের দিকে এগিয়ে গেলেন। ভবতোষ দাস যখন এই ঘটনাটি শুনলেন, তার কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হল। তিনি মিত্র পরিবারের দাপট এবং অহংকার সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। তিনি জানতেন যে দরিদ্রের সম্মান ধনীদের কাছে খুব সস্তা হয়। তবুও তিনি ছেলের কাঁধে হাত রেখে বললেন, আমি তোর পথে বাধা হয়ে দাঁড়াব না, তবে একটা কথা মাথায় রাখিস, ভালোবাসা কখনো ভিক্ষা করতে নেই। যেখানে সম্মান বিকিয়ে দিতে হয় সেখানে আর যাই হোক ভালোবাসা বাঁচে না। কবির পরম শ্রদ্ধায় বাবার পা ছুঁয়ে প্রণাম করল। সেই মুহূর্তে তার মনে হল তার কাছে হয়তো ব্যাংক ব্যালেন্স নেই, কিন্তু এমন এক পারিবারিক মূল্যবোধ আছে যা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। অনন্যা যখন প্রথমবার তাদের ড্রয়িং রুমে দাঁড়িয়ে কবিরের কথা উচ্চারণ করল, পুরো প্রাসাদের আবহাওয়া যেন মুহূর্তের মধ্যে বরফের মতো জমে গেল। তার মা আরতি মিত্র প্রথমে ভেবেছিলেন মেয়ে হয়তো কোনো রসিকতা করছে, কিন্তু যখন তিনি অনন্যার চোখে জল দেখলেন, তার মুখ অপমানে লাল হয়ে উঠল। একজন সাধারণ মৃৎশিল্পীর ছেলে, তিনি এমনভাবে কথাটি উচ্চারণ করলেন যেন সেটা কোনো পেশা নয়, এক জঘন্য অপরাধ। বাবা সোমেশ্বর মিত্র গম্ভীর মুখে তার চশমাটা টেবিলের উপর রাখলেন এবং দাদা সৌগত তাচ্ছিল্যের হাসি হাসল। কেবল দিদা বাসন্তী দেবী শান্ত গলায় জানতে চাইলেন, ছেলেটি মানুষ হিসেবে কেমন? অনন্যা নিজের সমস্ত সাহস সঞ্চয় করে দৃঢ় কণ্ঠে জবাব দিল, খুব ভালো। সেদিন রাতে মিত্র পরিবারের খাবার টেবিলে পিন পতন নীরবতা বিরাজ করছিল। অনন্যা এক দানা খাবারও মুখে তুলল না। নিজের বিশাল ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে সে দূর শহরের নিয়ন আলোগুলোর দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ল, কবির কোনোদিন তার কাছে একটি পয়সাও দাবি করেনি। কোনো দামি উপহার নয়, কোনো মিথ্যে প্রতিশ্রুতি নয়। সে কেবল তার চোখের দিকে তাকিয়ে বাস্তব কথা বলেছিল, আর সেই কঠিন বাস্তবটাকেই তার পরিবার ভয় পাচ্ছিল। অনন্যা ফুঁপিয়ে কাঁদতে চাইল, কিন্তু তার অভিজাত শিক্ষা তাকে শেখালো যে বড়লোকদের বাড়িতে চোখের জল ফেলাটাও একটা দুর্বলতা। পরবর্তী সপ্তাহগুলোতে অনন্যার ওপর মানসিক চাপ ক্রমশ বাড়তে লাগল। আত্মীয় স্বজনরা এসে বোঝাতে শুরু করল যে ভালোবাসা হলো কৈশোরের পাগলামি, আর বিয়ে হলো একটি সুনিশ্চিত সামাজিক চুক্তি। মা বারবার স্মরণ করিয়ে দিলেন যে অভাবের সংসারে ভালোবাসা জানলা দিয়ে পালায়। দাদা সৌগত সরাসরি হুমকি দিল যে সে যদি এই সম্পর্ক নিয়ে এগোয় তবে সে কবিরের হাত ভেঙে দেবে। অনন্যা নীরবে সব সহ্য করত, কিন্তু যখনই সে গঙ্গার ঘাটে কবিরের সাথে দেখা করত, তার মনের সমস্ত গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে যেত। নদীর দিকে তাকিয়ে সে ভাবত, সত্যিই কি দুজন মানুষের ভালোবাসা সমাজের মিথ্যে আভিজাত্যের চেয়ে বড় হতে পারে? কবির কখনোই তাকে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার প্ররোচনা দেয়নি। এক বর্ষণ মুখর সন্ধ্যায় কদমতলা ঘাটে দাঁড়িয়ে যখন অনন্যা জিজ্ঞেস করল, আমার পরিবার যদি শেষ পর্যন্ত আমাদের মেনে না নেয় তবে কি হবে? কবির তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে জবাব দিয়েছিল, আমি তোমাকে তোমার পরিবারের কাছ থেকে চুরি করে নিয়ে যাব না। যে সম্পর্ক বাবা মায়ের চোখের জলে শুরু হয় সেখানে কোনোদিন শান্তি আসে না। অনন্যা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার মনে হল এই অভাবী ছেলেটার মনটা কত বিশাল। সেই দিনই সে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে তার পরিবারকে রাজি করাবে, কিন্তু নিজের ভালোবাসাকে কিছুতেই বিসর্জন দেবে না। অবশেষে বাসন্তী দেবী অনন্যার পাশে এসে দাঁড়ালেন। তিনি পরিবারের সবাইকে মনে করিয়ে দিলেন যে তার নিজের স্বামীও একসময় সামান্য একজন কেরানি ছিলেন, যাকে সমাজ খুব একটা গুরুত্ব দিত না।
তিনি বললেন, টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু একটা সৎ ছিলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আরতি মিত্র বিরক্তিতে মুখ ঘুরিয়ে নিলেন। তবে সোমেশ্বর মিত্র একেবারে অমত করলেন না। তার ব্যবসায়ী বুদ্ধি তাকে বলল যে মেয়ে যদি পালিয়ে যায় তবে সমাজে মুখ দেখানো যাবে না, তার চেয়ে বরং নিয়ন্ত্রিতভাবে বিয়েটা দিয়ে দেওয়াই শ্রেয়। কিছু কঠিন শর্ত চাপিয়ে এবং চরম দাক্ষিণ্য দেখানোর ভঙ্গিতে তারা রাজি হল। যখন এই সুসংবাদ কবিরের বাড়িতে পৌঁছল, কল্যাণী দেবী আনন্দে ঠাকুরকে বাতাসার ভোগ দিলেন। ভবতোষ দাস তার ভাঙা ট্রাঙ্ক থেকে নিজের বিয়ের পুরনো ধুতিখানা বের করে অনেকক্ষণ সেটার দিকে তাকিয়ে রইলেন। তিনি মনে মনে জানতেন যে এই সম্মতি সম্মানের নয়, বরং অনন্যার জেদের কাছে হার মানা। কিন্তু ছেলের উজ্জ্বল মুখ দেখে তিনি নিজের সমস্ত শঙ্কা চেপে গেলেন। কবির তাদের ঘরের নোনাধরা দেওয়ালে একটা নতুন ক্যালেন্ডার টাঙালো, যেখানে বিয়ের দিনটাকে লাল কালি দিয়ে গোল করে দাগানো হলো। সেই দিন তাদের জীর্ণ কুটিরেও যেন এক ঝলক চাঁদের আলো এসে পড়েছিল। অনন্যা যখন প্রথমবার আনুষ্ঠানিকভাবে কবিরদের বাড়িতে পা রাখল, কুমারটুলির সরু গলিগুলো যেন কৌতূহলে থমকে গিয়েছিল। মিত্রপ্রাসাদের মেয়ে তাদের ছোট্ট মাটির দাওয়ায় বসেছিল, যার ঠিক পেছনেই ছিল শিব ঠাকুরের একটা পুরনো ক্যালেন্ডার। কল্যাণী দেবী পরম মমতায় তার কপালে চন্দনের ফোঁটা দিয়ে বললেন, মারে, আমাদের ঘর ছোট হতে পারে, কিন্তু আশীর্বাদে কোনো খাদ নেই। অনন্যার চোখ জলে ভরে উঠল। সে কল্যাণী দেবীর পা ছুঁয়ে প্রণাম করল, কিন্তু তার অবচেতন মনে কোথাও একটা অস্বস্তি কাজ করছিল। এই অস্বস্তি ভালোবাসার প্রতি ছিল না, ছিল সেই রূঢ় দারিদ্র্যের প্রতি, যাকে সে দূর থেকে কেবল রোম্যান্টিক বলে ভেবেছিল। ভবতোষ দাস তাকে তার কাজের জায়গায় নিয়ে গেলেন। তিনি একটা অসম্পূর্ণ দুর্গা প্রতিমা দেখিয়ে বললেন, এটা আমি তোমার বিয়ের মণ্ডপের জন্য বানাচ্ছি মা। হয়তো বাজারের সবচেয়ে দামি জিনিস হবে না, কিন্তু একজন বাবার আশীর্বাদ মিশে থাকবে এতে। অনন্যা মাটির প্রতিমাটি ছুঁয়ে দেখল এবং আবেগে আপ্লুত হল। কবির দূর থেকে এই দৃশ্য দেখছিল এবং তার মনে হচ্ছিল তার জীবনের সমস্ত অপূর্ণতা যেন আজ পূর্ণতা পেল। কিন্তু ভাগ্য প্রায়শই সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর আড়ালেই তার আসল রূপ লুকিয়ে রাখে। বিয়ের আয়োজন শুরু হতেই দুই পরিবারের আকাশ পাতাল পার্থক্য প্রকট হতে শুরু করল। মিত্র পরিবারের ফর্দ ছিল বিশাল। শহরের নামিদামি অতিথি, 5 স্টার কিটারিং, ইলাহি ডেকোরেশন এবং সংবাদ মাধ্যমে কাভারেজ। অন্যদিকে দাস পরিবারের চিন্তা ছিল সম্পূর্ণ ভিন্ন। পাড়ার মণ্ডপ, ভাড়ার চেয়ার, সাধারণ আত্মীয়দের আপ্যায়ন এবং কোনো মতে সম্মান বাঁচিয়ে অনুষ্ঠান পার করা। কবির বারবার অনুরোধ করেছিল বিয়েটা যেন ছিমছাম হয়, কিন্তু মিত্র পরিবার এটাকে তাদের সামাজিক প্রতিপত্তির লড়াই বানিয়ে ফেলল। এই আড়ম্বরের চাপে পড়ে ভালোবাসা যেন কোথায় হারিয়ে যেতে লাগল। অনন্যার আচরণেও সূক্ষ্ম পরিবর্তন দেখা গেল, যদিও সে নিজে তা মানতে চাইত না। কখনো সে বলতো কবিরের আত্মীয়দের যেন একটু পরিপাটি পোশাক পরতে বলা হয়, কখনো সে চাইত কবির যেন বিয়ের দিন একটু দামি ডিজাইনার শেরওয়ানি পরে। কবির এই কথাগুলো হেসে উড়িয়ে দিত, কারণ সে বুঝত অনন্যার ওপর তার পরিবারের প্রচণ্ড চাপ রয়েছে। কিন্তু মনে মনে তার আত্মসম্মানে আঘাত লাগত। ভালোবাসার কি সত্যিই এত বাহ্যিক মোড়কের প্রয়োজন হয়? বরের হৃদয়ের চেয়ে কি তার পোশাকের দাম বেশি হয়ে গেল? দুর্গাপুজো এলো, পুরো কলকাতা আলোয় সেজে উঠল। কবির আর অনন্যা ঠিক করল তারা প্রিন্সেপ ঘাটে দেখা করে নদীতে প্রদীপ ভাসাবে। অনন্যা একটা সাধারণ সালোয়ার কামিজ পরে এসেছিল, কপালে ছোট টিপ। তাকে দেখে কবির বলল, তুমি আসাতেই এই ঘাটের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেল। অনন্যা হাসল ঠিকই, কিন্তু সেই হাসিতে একটা অদ্ভুত ক্লান্তি ছিল। সে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করল যেন বিয়েটা কোনো বড় রকমের অপমান ছাড়াই সম্পন্ন হয়। কবির মনে মনে চাইল অনন্যার মন যেন কোনো দিন তার থেকে দূরে সরে না যায়। প্রদীপটা নদীর স্রোতে ভাসতে ভাসতে কিছুটা দূরে গিয়েই হাওয়ায় নিভে গেল। অনন্যা আটকে উঠে বলল, ইস, প্রদীপটা নিভে গেল। কবির শান্ত গলায় উত্তর দিল, সব প্রদীপ হাওয়ায় নেভে না অনু, কিছু প্রদীপ ভেতরকার ভয়েও নিভে যায়। অনন্যা চমকে তার দিকে তাকালো, যেন কবির তার মনের লোকানো ভয়টা পুড়ে ফেলেছে। সে বলতে চাইল যে সে অভাবকে ভয় পায় না, কিন্তু অভাবের কারণে যে সামাজিক লাঞ্ছনা সহ্য করতে হয় সেটাকে ভয় পায়। কিন্তু কথাগুলো তার গলাতেই আটকে রইল। কবির আলতো করে তার হাতটা ধরল এবং দুজনে দীর্ঘক্ষণ সেই অন্ধকার নদীর দিকে তাকিয়ে রইল।
সেই দিনগুলোতে কলকাতার অলিতে গলিতে তাদের এই অসম বিয়ের চর্চাই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কেউ বলতো সত্যিকারের প্রেম টাকার অহংকার ভেঙে দিয়েছে, আবার কেউ বলতো মিত্র পরিবার পাগল হয়ে গেছে। বাজারের ব্যবসায়ীরা ভবতোষ দাসকে সামনে অভিনন্দন জানালেও তাদের চোখের দৃষ্টিতে থাকত প্রচ্ছন্ন উপহাস। ভবতোষবাবু সব বুঝতেন। তিনি নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে সেই প্রতিমাটি তৈরি করছিলেন। প্রতিটা মাটির প্রলেপে তিনি যেন ছেলের সম্মান গড়ে তুলছিলেন। তার একটাই ভয় ছিল, সামান্য ত্রুটি হলেই বড়লোকেরা তাদের অভাব নিয়ে খোঁটা দেবে। এক রাতে কবির দেখল তার বাবা ব্যথায় কাতরাচ্ছেন। সে কাছে গিয়ে দেখল একটানা কাজ করার ফলে বাবার হাত কেটে রক্ত বেরোচ্ছে। কবির বুক ভাঙা কষ্টে বলে উঠল, বাবা, এসব বন্ধ করো, আমরা সাধারণ ডেকোরেশন দিয়েই কাজ চালাবো। ভবতোষবাবু হেসে মাথা নাড়লেন। না রে পাগল, নিজের মেয়ের বিয়েতে বাবা কি কখনো কার্পণ্য করতে পারে? কবিরের চোখ ভিজে গেল। সে বাবার রুক্ষ হাত দুটো নিজের হাতের মুঠোয় তুলে নিল এবং জীবনের প্রথমবার সে বিয়ের আনন্দ ভুলে এক অজানা আতঙ্কে শিউরে উঠল। অনন্যাও তার নিজের বাড়িতে শান্তিতে ছিল না। তার মা প্রতিনিয়ত তাকে গয়নার ক্যাটালগ দেখাতেন আর বলতেন বিয়ের পরেও যেন সে মিত্রবংশের গরিমা ভুলে না যায়। দাদা সৌগত প্রায়ই ব্যঙ্গ করে বলতো, মাটির গন্ধ শুকে সারা জীবন কাটাতে পারবি তো? অনন্যা এই সমস্ত কটূক্তিতে বিরক্ত হতো ঠিকই, কিন্তু ওই কথাগুলো তার মনের গভীরে বিষাক্ত বীজের মতো কাজ করছিল। সে কি সত্যি ওই নোনাধরা দেওয়ালের ঘরে মানিয়ে নিতে পারবে? প্রেম কি সত্যি রোগ, শোক, আত্মীয়দের প্রত্যাশা এবং সমাজের বাঁকা দৃষ্টিকে জয় করতে পারে? তবে যখনই সে কবিরের মুখোমুখি হতো, সমস্ত সংশয় দূর হয়ে যেত। বিয়ের ঠিক এক সপ্তাহ আগে তারা শেষবারের মতো ভিক্টোরিয়ার সামনে দেখা করল। শীতের বিকেল, ঘোড়ার গাড়ির টকবক শব্দ। কবির তার পকেট থেকে একটা রূপোর চেন বের করল, যা সে বহু মাস ধরে নিজের হাত খরচ বাঁচিয়ে কিনেছিল। খুব দামি নয়, সে একটু ইতস্তত করে বলল। অনন্যা চেনটা হাতে নিয়ে কেঁদে ফেলল। সে জানত এই চেনের দাম টাকা দিয়ে নয়, আত্মত্যাগ দিয়ে মাপা হয়। কিন্তু এই আত্মত্যাগই তার ভয়কে আরও বাড়িয়ে দিল। সে সেদিন কবিরকে বলল, আমাকে কথা দাও, তুমি কখনো তোমার অভাবের বোঝা আমার উপর চাপিয়ে দেবে না। কবির অবাক হয়ে তার দিকে তাকালো। সেই কথার আড়ালে লুকিয়ে থাকা লজ্জাটা তার নজর এড়াল না। সে শান্ত কণ্ঠে বলল, আমি তোমাকে অভাবের বোঝা দেব না অনু, কিন্তু আমার বাস্তবতাকে অস্বীকারও করব না। ওটা আমার পরিচয়, আমার বাবার সারা জীবনের সংগ্রাম। অনন্যা মাথা নিচু করে রইল। একটা দীর্ঘ নীরবতা তাদের গ্রাস করল। সেই শীতের বিকেলটা যেন এক আগত ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। সেদিন রাতে কবির যখন বাড়ি ফিরল, কল্যাণী দেবী উঠোনে বসে প্রদীপ পরিষ্কার করছিলেন। তিনি ছেলের থমথমে মুখ দেখেই সব বুঝে গেলেন। মন খারাপ? তিনি প্রশ্ন করলেন। কবির কথা ঘোরাতে চাইল, কিন্তু মায়ের চোখের সামনে কি কিছু লুকোনো যায়? সে শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, ভালোবাসা আছে ঠিকই, কিন্তু তার সাথে একরাশ ভয়ও মিশে আছে। কল্যাণী দেবী ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। ভয় পাওয়াটা কোনো অপরাধ নয় বাবা, কিন্তু ভয়কে নিজের ভাগ্য বলে মেনে নেওয়াটা বোকামি। কবির মায়ের কোলে মাথা রেখে ছোটবেলার মতো চুপ করে শুয়ে রইল। বিয়ের দিন ঘনিয়ে এলো। মিত্রপ্রাসাদে তখন সাজ সাজ রব, আলোর রোশনাই। অন্যদিকে দাসবাড়িতে তখন ভাড়ার চেয়ার আর টেবিল গোনার কাজ চলছে। দুই পরিবারের এই বিশাল বৈপরীত্য ঢাকার প্রতিটি চেষ্টাই যেন পরিস্থিতিকে আরও বেশি দৃষ্টিকটু করে তুলছিল। তবুও কবির রোজ সকালে উঠে ঠাকুরের কাছে প্রার্থনা করত যেন সবকিছু ভালোভাবে মিটে যায়। তার বিশ্বাস ছিল মন পরিষ্কার থাকলে ভগবান ঠিকই রাস্তা দেখাবেন। কিন্তু সে জানত না, ভগবান রাস্তা দেখালেও মানুষের অহংকার সেই রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়। গায়ে হলুদের রাতে অনন্যর হাতে কবিরের নাম লেখা হলো। আলো ঝলমলে পরিবেশে বান্ধবীদের হাসি খুশি গানবাজনার মাঝেও অনন্যা বারবার নিজের হাতের তালুর দিকে তাকাচ্ছিল। নামটা সুন্দর, কিন্তু তার চারপাশের হিরে জহরাত আর দামি পারফিউমের গন্ধে সেই নামটা যেন বড্ড বেমানান লাগছিল। দিদা বাসন্তী দেবী তার পাশে এসে বসলেন এবং বললেন, দিদি ভাই, হাতে নাম লেখা খুব সহজ, কিন্তু সারা জীবন সেই নামের মর্যাদা রক্ষা করা খুব কঠিন। অনন্যা দিদার হাতটা শক্ত করে ধরল। তার চোখে অনেক প্রশ্ন ছিল, কিন্তু দিদা কোনো উত্তর দিলেন না, কারণ কিছু উত্তর সময় নিজেই দিয়ে দেয়। অন্যদিকে কবিরদের বাড়িতেও হলুদের সাধারণ অনুষ্ঠান হলো।
পাড়ার কাকিমা জেঠিমারা এলেন, কেউ মিষ্টি আনল, কেউ বা পুরনো পিতলের বাটিতে হলুদ। কল্যাণী দেবী ছেলের গালে হলুদ ছোঁয়াতে ছোঁয়াতে মনে মনে প্রার্থনা করলেন যেন কোনো অমঙ্গল না ঘটে। ভবতোষবাবু নিজের সমস্ত ক্লান্তি লুকিয়ে মুখে হাসি ফুটিয়ে রাখলেন। কিন্তু সেই রাতেই একটা দুঃসংবাদ এসে ভবতোষবাবুর মুখের হাসি কেড়ে নিল। শহরের এক বড় ডেকোরেটর, যে তাদের বেশিরভাগ প্রতিমা কিনত, সে পেমেন্ট আটকে দিল। আর ওই টাকাটা দিয়েই বিয়ের শেষ মুহূর্তের খরচ মেটানোর কথা ছিল। ভবতোষবাবু প্রথমে ব্যাপারটা কবিরের কাছে লুকোনোর চেষ্টা করলেন। তিনি বললেন, সব ঠিক আছে, শুধু একটু হিসেব মেটানো বাকি। কিন্তু কল্যাণী দেবী স্বামীর কাঁপতে থাকা গলা শুনেই বিপদ আঁচ করলেন। দরিদ্র মানুষের জীবনে বিপদ কখনো একা আসে না, সে সব সময় সাথে করে অপমানের কালো ছায়া নিয়ে আসে। আর সেই ছায়া এখন তাদের বিয়ের মণ্ডপের দিকেই ধেয়ে আসছিল। ভোর হতে না হতেই ভবতোষবাবুর রাতের ঘুম উধাও হয়ে গেল। যে ব্যবসায়ী টাকা আটকে ছিল, সে আবার মিত্র পরিবারেরও পরিচিত ছিল, আর এটাই ভবতোষবাবুকে সবচেয়ে বেশি ভাবাচ্ছিল। বিয়ের মাত্র 2 দিন আগে কারো কাছে হাত পাতা মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া। কিন্তু টাকা ছাড়া কাজ এগোবে কিভাবে? তিনি তার পুরনো ডায়েরি বের করে পরিচিতদের নাম খুঁজতে লাগলেন। তারপর ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লেন। অভাবের তাড়নায় মানুষকে ঈশ্বরের চেয়েও বেশি নিজের লজ্জার সাথে লড়াই করতে হয়। কবির যখন আসল ঘটনা জানতে পারল, সে বাবার ওপর রাগ করল না, বরং ভেতরে ভেতরে চুরমার হয়ে গেল। তার মনে হলো বিয়ের মণ্ডপ নয়, তাদের পুরো পরিবারের সম্মানটাই যেন সুতোর ওপর ঝুলছে। সে বলল, বাবা, আমরা বিয়েতে কোনো আড়ম্বর করব না, আমাদের কাউকে কিছু প্রমাণ করার নেই। ভবতোষবাবু ম্লান হেসে বললেন, বড় লোকদের চোখে গরিবের সরলতাটা কোনো গুণ নয় রে, ওটা তাদের কাছে আমাদের অযোগ্যতা। এই কথা শুনে কবির চুপ করে গেল। তার মনে হলো সে যেন অনন্যাকে নয়, সমাজের কদর্য মানসিকতাকেই বিয়ে করতে চলেছে। কল্যাণী দেবী নীরবে তার বিয়ের পুরনো সোনার চুড়িজোড়া বের করে স্বামীর হাতে দিলেন। এটা নিয়ে যাও, তিনি শান্ত স্বরে বললেন। ভবতোষবাবু চুড়ি দুটোর দিকে তাকালেন, তারপর স্ত্রীর মুখের দিকে। সেখানে সেই চিরাচরিত ভারতীয় নারীর ত্যাগের প্রশান্তি ছিল। তোর শেষ সম্বলটুকুও কেড়ে নেব? তিনি ভাঙা গলায় জিজ্ঞেস করলেন। কল্যাণী দেবী উত্তর দিলেন, আমার ছেলের সম্মানের চেয়ে এই সোনার টুকরোর দাম বেশি নয়। সেদিন কবির কলকাতার অনেক মহাজনের দরজায় দরজায় ঘুরল। কেউ সামান্য কিছু সাহায্য করল, কেউ পরে আসতে বলল, আবার কেউ এমনভাবে তাকালো যেন সে কোনো অপরাধ করতে এসেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হল, কিন্তু তার হাত প্রায় খালিই রইল। ফেরার পথে সে দেখল মিত্রদের বাড়ির জন্য সারি সারি ফুলের গাড়ি যাচ্ছে। রজনীগন্ধা আর গোলাপের গন্ধের মাঝে দাঁড়িয়ে তার নিজের বাড়ির দম বন্ধ করা পরিস্থিতির কথা মনে পড়ল। অভাবীদের জীবনে উৎসব জিনিসটাও যেন একটা অভিশাপ। এদিকে মিত্রপ্রাসাদে তখন অন্য এক নাটকের মঞ্চ প্রস্তুত হচ্ছিল। সৌগত তার ব্যবসায়িক সূত্রে খবর পেয়ে গেল যে ভবতোষ দাস বাজারে ধার খুঁজছেন। সে কথাটা রং চড়িয়ে তার মায়ের কান ভাঙাল। আরতি মিত্র অপমানে ফেটে পড়লেন। কাল আমাদের মেয়ের বিয়ে, আর কালই কিনা ওই ভিখারিগুলো আমাদের মেয়ের গয়না বন্ধক রাখবে, তিনি চিৎকার করে উঠলেন। সোমেশ্বর মিত্র প্রথমে পরিস্থিতি সামাল দিতে চাইলেন, কিন্তু সামাজিক মর্যাদার ভয় তার বিবেককে পরাস্ত করল। বাড়িতে উৎসবের আমেজ নিমেষে উধাও হয়ে সন্দেহের বিষাক্ত বাতাস বইতে শুরু করল। অনন্যা যখন এই কথাগুলো শুনল, তার শরীর হিম হয়ে গেল। সে প্রতিবাদ করতে চাইল, কিন্তু তার নিজের মনের ভয় তার কণ্ঠ রোধ করে দিল। মা তাকে বললেন, বিয়ে মানে শুধু দুটো মানুষের প্রেম নয়, একটা জীবন। যে পরিবার নিজের ছেলের বিয়ের খরচ জোগাতে পারে না, তারা তোকে কি খেতে দেবে? অনন্যা মনে করার চেষ্টা করল কল্যাণী দেবীর সেই স্নেহভরা স্পর্শ, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছিল হাতের তালুতে লেখা কবিরের নামের দিকে। মেহেন্দির রং গাঢ় হলেও তার মনের বিশ্বাস যেন ক্রমশ ফিকে হতে শুরু করেছিল। বাসন্তী দেবী অনন্যাকে নিজের ঘরে ডেকে জিজ্ঞেস করলেন, তোর মন কি চাইছে? অনন্যা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তার ভেতরে দুজন আলাদা মানুষের যুদ্ধ চলছিল। একজন যে কবিরের সাথে ওই মাটির দাওয়ায় বসে হাসতে পারত, অন্যজন যাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে অর্থ আর নিরাপত্তাই জীবনের শেষ কথা। সে কাঁপা কাঁপা গলায় বলল, দিদা, আমি কষ্ট সহ্য করতে পারি, কিন্তু অপমান সহ্য করতে পারব না।
দিদার চোখ সজল হয়ে উঠল। তিনি বললেন, যে ভালোবাসায় তুমি অপমান দেখতে পাচ্ছ সেটা সত্যিই তোমার দুর্ভাগ্য। রাত বাড়ার সাথে সাথে মিত্র পরিবার বিয়ে ভাঙার সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলল। সোমেশ্বর মিত্র পুরোহিতকে ফোন করে কোনো একটা মিথ্যে অজুহাত তৈরি করতে বললেন, কিন্তু আরতি মিত্র স্পষ্ট জানিয়ে দিলেন যে মিথ্যের চেয়ে সত্যিটা মুখে বলে দেওয়াই শ্রেয়। সৌগত তৎক্ষণাৎ ঋষভ সেনগুপ্তের নাম প্রস্তাব করল, যে একজন ধনী প্রবাসী বাঙালি ব্যবসায়ী এবং আগে থেকেই অনন্যার প্রতি আগ্রহী ছিল। ভুল শুধরে নেওয়ার এটাই শেষ সুযোগ, সে দম্ভের সাথে বলল। অনন্যার মাথা ঘুরতে লাগল। সে ফিসফিস করে জিজ্ঞেস করল, আর কবির? সৌগত তাচ্ছিল্যের হাসি হেসে বলল, গরিবদের মন ভাঙার জন্যই তৈরি হয়, ও ঠিক সামলে নেবে। মাঝরাতে অনন্যা কবিরকে একটা মেসেজ টাইপ করার চেষ্টা করল। সে লিখল, আমি বাধ্য, কিন্তু সেটাকে বড় মিথ্যে মনে হলো। সে লিখল, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু সেটাকে চরম স্বার্থপরতা মনে হলো। শেষমেশ সে কিছুই পাঠাতে পারল না। বাইরে ড্রয়িং রুমে তখন নতুন বিয়ের পরিকল্পনা চলছিল, যেন তাকে ছাড়াই তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সে সেই রূপোর চেনটা বের করে ফুঁপিয়ে কাঁদতে লাগল, কিন্তু চোখের জল কখনো কঠিন বাস্তবকে বদলাতে পারে না, কেবল মানুষের দুর্বলতাকে প্রমাণ করে। বিয়ের দিন সকালে কলকাতা শহরে একটা অদ্ভুত গুমোট ভাব ছিল। দাসবাড়িকে সকাল থেকেই হুড়োহুড়ি, পাড়ার লোকজনে উঠোন ঘর্তি, কেউ রান্নার তদারকি করছে, কেউ মণ্ডপ সাজাচ্ছে। ভবতোষবাবু বারবার ছেলের টোপরটা ঠিক আছে কিনা দেখছিলেন। কবির একটা খুব সাধারণ কিন্তু পরিপাটি ধুতি পাঞ্জাবি পরেছিল। আয়নায় নিজেকে দেখে তার শুধু অনন্যার মুখটাই মনে পড়ছিল। কল্যাণী দেবী ছেলের কপালে কাজলের টিপ পরিয়ে দিয়ে আলতো করে চুমু খেলেন। তার চোখে আনন্দ আর চাপা আতঙ্ক দুটোই ছিল। তিনি বললেন, আজ থেকে তোর জীবনে একটি নতুন দায়িত্ব আসছে। সমাজের লোক যাই বলুক, তুই সবসময় তোর স্ত্রীর মর্যাদা রক্ষা করিস। কবির মায়ের পা ছুঁয়ে প্রণাম করল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে অনন্যাকে সে কখনো কোনো অভাব বুঝতে দেবে না। সে তো জানত না যার জন্য সে এত স্বপ্ন সাজাচ্ছে, সে তখন তার নিজের প্রাসাদে বসে সম্পর্ক ভাঙার দলিলে সই করে দিয়েছে। মণ্ডপটা ছোট হলেও পাড়ার সবাই মিলে সেটাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। মিত্র পরিবারের লোকজনের বসার জন্য আলাদা গদিওয়ালা চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল, যাতে তারা কোনো অস্বস্তি বোধ না করে। ধীরে ধীরে আত্মীয়রা আসতে শুরু করল, সানাই বাজল, কিন্তু কোনে পক্ষের কোনো দেখা নেই। প্রথমে সবাই ভাবল বড়লোকদের আসতে হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে সেই অপেক্ষা দুশ্চিন্তায় পরিণত হল। কবির বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। প্রতিটা সেকেন্ড যেন তার বুকের উপর ভারী পাথর হয়ে চেপে বসছিল। সে বাবাকে জিজ্ঞেস করল, ওদের কোনো ফোন এলো? ভবতোষবাবু শুকনো মুখে মিথ্যা সান্ত্বনা দিলেন, আসবে রে, কনেপক্ষ একটু দেরি করেই আসে। কিন্তু তার নিজের চোখ বারবার রাস্তার মোড়ের দিকেই আটকে ছিল। কল্যাণী দেবী এক কোণে দাঁড়িয়ে কেবল ঠাকুরের নাম জপছিলেন। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। কেউ বলল বড়লোকেরা গরিবদের সাথে মজা করছে, কেউ বলল এই বিয়ে প্রথম থেকেই একটা ভুল ছিল। অবশেষে একটা দামি গাড়ি এসে গলির মুখে থামল, কিন্তু গাড়ি থেকে অনন্যা বা তার বাবা মা কেউ নামল না। নামল সৌগত, পরনে দামি স্যুট, চোখে মুখে চরম অবজ্ঞা আর একটা পৈশাচিক জয়ের আনন্দ। সে সোজা ভবতোষবাবুর সামনে এসে দাঁড়াল এবং কোনো ভনিতা না করেই বলল, এই বিয়েটা হচ্ছে না। কথাগুলো এতটাই শীতল ছিল যে মনে হলো কেউ জ্বলন্ত আগুনে এক বালতি বরফ জল ঢেলে দিল। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলতে পারল না। কবির সামনে এগিয়ে এলো, তার মুখ ফ্যাকাশে। সে জিজ্ঞেস করল, অনন্যা কোথায়? সৌগত বাঁকা হেসে জবাব দিল, যেখানে তার থাকা উচিত, তার নিজের লেভেলের মানুষদের সাথে। ভিড়ের গুঞ্জন এবার চিৎকারে পরিণত হল। ভবতোষবাবু কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, বাবা, কোনো ভুল ত্রুটি হয়েছে কি? সৌগত ধমকে সুরে বলল, ভুল তো তখন হতো যদি আমরা আমাদের মেয়েকে এমন ভিখারিদের বাড়িতে পাঠাতাম যাদের বিয়ের খরচ জোগানোর মুরদ নেই, বাজারে বাজারে ধার চেয়ে বেড়ায়। এই কথা শোনা মাত্রই কল্যাণী দেবীর হাত থেকে বরণের ডালাটা মাটিতে ছিটকে পড়ল। কবির নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে দাঁতে দাঁত চেপে বলল, অনন্যা নিজেই কথা বলেছে? সৌগত ঘুরে দাঁড়াতে দাঁড়াতে বলল, হ্যাঁ, সে তার পরিবারের সিদ্ধান্ত মেনে নিয়েছে। কবির একবার চারপাশে তাকালো, মণ্ডপ, অতিথি, তার হতভাগ বাবা মা। তারপর কাউকে কিছু না বলে সে হন হন করে মিত্রপ্রাসাদের দিকে হাঁটা শুরু করল। পাড়ার ছেলেরা তাকে আটকাতে চাইল, কিন্তু তার পদক্ষেপ ছিল আহত বাঘের মতো ক্ষিপ্র। মিত্রা প্রাসাদের বিশাল গেট ভেতর থেকে বন্ধ ছিল।
বাইরে দারোয়ান দাঁড়িয়ে। ভেতর থেকে কোনো একটা উৎসবের আয়োজনের শব্দ আসছিল। কবির গেটের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকল, অনন্যা, শুধু একবার বাইরে এসো। তার গলায় কোনো রাগ ছিল না, ছিল শুধু চরম হতাশা আর একটা শেষ উত্তরের অপেক্ষা। দোতলার বারান্দার পর্দার আড়ালে অনন্যা দাঁড়িয়েছিল। সে দেখল কবিরকে, তার পরনে বিয়ের পোশাক, চোখে মুখে বিধ্বস্ত অবস্থা। সে ছুটে নিচে যেতে চাইল, কিন্তু তার মা তার হাতটা শক্ত করে চেপে ধরলেন। আজ যদি তুই ওই গেটের বাইরে যাস, তবে এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। আরতি মিত্র হিস করে উঠলেন। অনন্যার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কবির আবার ডাকল, আমি শুধু তোমার মুখ থেকে সত্যিটা শুনতে চাই, আর কারো নয়। বারান্দার পর্দাটা সামান্য নড়ল, কিন্তু কেউ বাইরে এলো না। এই নীরবতাই ছিল কবিরের জন্য সবচেয়ে নিষ্ঠুর উত্তর। কিছুক্ষণ পর গেটটা সামান্য খুলল এবং সোমেশ্বর মিত্র বাইরে এলেন। তিনি কবিরের চোখের দিকে তাকাতে পারছিলেন না। কবির, এই সম্পর্কটা আর সামনে এগোকে না। তিনি এমনভাবে বললেন যেন কোনো বিজনেস ডিল ক্যান্সেল করছেন। কবির একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করল, আমার দারিদ্র্যের কথা কি আপনারা আজ প্রথম জানলেন? সোমেশ্বর মিত্র আমতা আমতা করে বললেন, ব্যাপারটা শুধু টাকার নয়, স্টেবিলিটির। কবির হাসল না, কাঁদলও না। সে শুধু শান্ত গলায় বলল, স্টেবিলিটি টাকা দিয়ে আসে না মিস্টার মিত্র। টাকা দিয়ে শুধু আপনাদের মতো মানুষদের অহংকার কেনা যায়। তারপর সে উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করল। মণ্ডপে ফিরে আসার রাস্তাটা কবিরের কাছে অনন্তকাল বলে মনে হচ্ছিল। তার বুকের ভেতরটা যেন পুরোপুরি ফাঁপা হয়ে গিয়েছিল। সে যখন ফিরে এলো, তখন সবার দৃষ্টি তার ওপর নিবদ্ধ। কেউ করুণার চোখে দেখছে, কেউ বা নিছক কৌতূহলে। পুরোহিত মশাই চুপচাপ তার পুঁথিপত্র গুছিয়ে নিয়েছেন। হোমকুণ্ডে আগুন জ্বলেনি, কিন্তু সেখানে উপস্থিত প্রত্যেকেই জানত যে একটা জলজন্ত স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। কল্যাণী দেবী ছেলেকে দেখেই ছুটে এলেন, কিন্তু কবির হাত তুলে তাকে থামিয়ে দিল। সে জানত মায়ের বুকে মাথা রাখলে সে আর নিজেকে সামলাতে পারবে না। ভবতোষবাবু সৌগতর দিকে তাকিয়ে বললেন, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা প্রতারক নই। তোমাদের মেয়ে আমাদের এই উঠোনে দাঁড়িয়ে আশীর্বাদ নিয়েছিল। সৌগত তাচ্ছিল্য করে বলল, ইমোশন দিয়ে পেট ভরে না দাসমশাই। এই কথাখানা ভবতোষবাবুর বুকে যেন বুলেটের মতো বিঁধল। তিনি কিছু বলতে গেলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। কবির বাবাকে ধরে চেয়ারে বসালো। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন টিপ্পনি কাটল, গরিবের আবার বড়লোক হবার শখ। প্রতিটা কথা অপমানের চাবুক হয়ে আছড়ে পড়ছিল। সন্ধ্যার আগেই মণ্ডপ ফাঁকা হয়ে গেল। যে ফুলগুলো সকালে আসার প্রতীক ছিল, সেগুলো এখন পায়ের তলায় পিষ্ট হয়ে কাদা মাখামাখি। ডেকোরেটরের লোক এসে জিনিসপত্র খুলে নিয়ে গেল। কল্যাণী দেবী অনন্যার জন্য সাজানো বরণের ডালাটা শূন্য উঠোনে রেখে অনেকক্ষণ সেটার দিকে তাকিয়ে রইলেন। কবির তার টোপরটা খুলে ঠাকুরঘরের এক কোণে রেখে দিল। সে নিজের ঘরে গেল না। সারা রাত সে নিভন্ত হোমকুণ্ডের সামনে একা বসে রইল। রাত বাড়ার সাথে সাথে ভবতোষবাবুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করল। অপমান তার শরীরকে যতটা না ভেঙেছিল, তার চেয়ে বেশি চুরমার করেছিল তার আত্মসম্মানকে। তিনি প্রলাপ বকার মতো বারবার বলছিলেন, সব আমার দোষ, আমি ভিখারির মতো টাকা চাইতে গিয়েছিলাম বলেই। কবির তার হাত দুটো চেপে ধরে বলল, বাবা, তোমার কোনো দোষ নেই। কিন্তু বাবার চোখে সেই চরম অসহায়তা ছিল, যা একজন সৎ মানুষকে সার্বজনীন অপমানের পর গ্রাস করে। কল্যাণী দেবী পাড়ার ডাক্তার ডাকতে ছুটলেন। গলির মোড়ে তখনও কিছু লোক দিনের ঘটনা নিয়ে আলোচনা করছিল। অন্যদিকে মিত্রপ্রাসাদে তখন সাময়িক অস্বস্তি কাটিয়ে নতুন বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। আরতি মিত্র অনন্যাকে বললেন, যা হয়েছে ভুলে যা, ঋষভের মতো ছেলে লাখে একটা মেলে। অনন্যা কোনো কথা বলল না। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল। সে ফিসফিস করে জিজ্ঞেস করল, আমি কি খুব বড় কোনো পাপ করলাম? তার মা বিরক্ত হয়ে বললেন, পাপ তো তখন হতো যদি তুই ওই বস্তিতে গিয়ে থাকতিস। কিন্তু ঘরের এক কোণে বসে বাসন্তী দেবী নীরবে চোখের জল ফেলছিলেন। তিনি মনে মনে বললেন, হ্যাঁ দিদিভাই, সবচাইতে বড় পাপটা তুই আজই করলি। কয়েকদিনের মধ্যেই ঋষভ সেনগুপ্তের সাথে অনন্যার আংটি বদল হয়ে গেল। সংবাদপত্রে বড় করে সেই ছবি ছাপা হল, যা মিত্র পরিবারের হারানো সম্মান পুনরুদ্ধার করল। ঋষভ তাকে একটা বহুমূল্য হীরের আংটি পরিয়ে দিয়ে হাসি মুখে বলল, আমি তোমার অতীত নিয়ে কোনো প্রশ্ন করব না। অনন্যা আংটিটা দেখল। তার মনে হলো তার আঙুলে কোনো রত্ন নয়, বরং একটা দামি হাতকড়া পরানো হয়েছে। সেদিন রাতেই সে কবিরের দেওয়া রূপোর চেনটা গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল।
প্রিন্সেপ ঘাটে দাঁড়িয়ে সে অনেকক্ষণ চেনটা মুঠোয় ধরে রইল। এখানেই সে কবিরের সাথে প্রদীপ ভাসিয়েছিল। সে চেনটা জলে ফেলতে গেল, কিন্তু পারল না। তার কানে বাজতে লাগল কবিরের সেই কথা, আমার বাস্তবতাকে অস্বীকার করব না। অনন্যা ফুপিয়ে কেঁদে উঠল। সে চেনটা নিজের ব্যাগে ফিরিয়ে রাখল এবং আলমারির সবচেয়ে অন্ধকার কোণে লুকিয়ে রাখল। মানুষ নিজের অপরাধ বোধ কখনো মুছে ফেলতে পারে না, কেবল তাকে স্মৃতি বানিয়ে সযত্নে লুকিয়ে রাখে। কবির পরের দিন থেকে আর কারও কাছে অনন্যার নাম মুখে আনেনি। সে সারাদিন বাবার বিছানার পাশে বসে থাকত আর পাড়া প্রতিবেশীদের মিথ্যে সান্ত্বনাগুলো নীরবে হজম করত। কিন্তু তার ভেতরে একটা বিশাল পরিবর্তন ঘটে যাচ্ছিল। ভালোবাসার জায়গাটা ঘৃণায় নয়, এক ভয়ঙ্কর শীতল শূন্যতায় ভরে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল এই সমাজে একজন গরিব মানুষের হৃদয়ের কোনো মূল্য নেই, যদি না তার পকেটে টাকা থাকে। সন্ধ্যায় সে বাবার ঘরে গিয়ে দেখল সেই অসম্পূর্ণ দুর্গা প্রতিমাটা এক কোণে পড়ে আছে। মাটির প্রলেপ শুকিয়ে ফাটল ধরেছে। ভবতোষবাবু চোখ মেলে ছেলেকে দেখলেন। কবির, তিনি খুব কষ্টে বললেন, কখনো নিজের মনকে ছোট করিস না। যে তোর মূল্য বোঝেনি তার জন্যে তুই নিজেকে সস্তায় বিকিয়ে দিস না। কবিরের চোখে জল এসে গেল। সে বাবার কপালে হাত রেখে বলল, আমি কথা দিচ্ছি বাবা। সেই রাতে কবিরের মনে হল তার শুধু বিয়েটাই ভাঙেনি, তার ভেতরের সহজ সরল মানুষটাও মরে গেছে। ভবতোষবাবু আর বেশি দিন বাঁচলেন না। অপমানের আঘাত তার হৃদযন্ত্রকে এমনভাবে বিকল করেছিল যা কোনো ওষুধ সারাতে পারল না। কয়েকদিন পর এক ভোরে তিনি কবিরকে কাছে ডাকলেন। ঘরে টিমটিম করে আলো জ্বলছিল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, মাটির মূর্তি ভেঙে গেলে তাকে ফেলে দিতে নেই রে, জল দিয়ে আবার নতুন করে গড়তে হয়। জীবনটা ওই মাটির তাল। কবির আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাউ হাউ করে কেঁদে উঠল। বাবা তার রুক্ষ হাতটা ছেলের মাথায় রাখলেন, তারপর এক গভীর শান্তির দেশে চলে গেলেন, যেখানে কোনো ধনী দরিদ্রের ভেদাভেদ নেই। কল্যাণী দেবীর আর্তনাদে ভোরের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। পাড়ার লোক ছুটে এলো, কেউ বাঁশ কাটতে গেল, কেউ খই আনতে। কবির পাথরের মতো বসে রইল। যে মানুষটা সারা জীবন নিজের হাতে ভগবান গড়েছেন, আজ তাঁকেই সাদা চাদরে মুড়ে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। নিমতলা ঘাটে চিতা সাজানোর সময় কবিরের হাত কাঁপছিল না। সে বারবার বাবার সেই কথাগুলো মনে করছিল। পরিশ্রম আর সততাই মানুষের আসল ধর্ম। পুরোহিত মন্ত্র পড়ছিলেন। গঙ্গার জল নিজের নিয়মে বয়ে যাচ্ছিল। কবির যখন মুখাগ্নি করল, তখন চিতার আগুনের সাথে সাথে তার বুকের ভেতরেও এমন এক আগুন জ্বলে উঠল যা কোনো দিন নেবার নয়। সে কাঁদতে চাইল, কিন্তু চোখের জল যেন অপমানে শুকিয়ে গিয়েছিল। গরিবের শোক প্রকাশেও কোনো আড়ম্বর থাকে না। চিতার আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, কল্যাণী দেবী একটু দূরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসেছিলেন। কবির মায়ের পাশে গিয়ে বসল এবং তার মনে হল আজ থেকে সে আর কারও ছেলে নয়, সেই পরিবারের একমাত্র ঢাল। বাবার ছাই যখন সে সংগ্রহ করছিল, তার হাতে কালি লেগে গেল। সে সেটা মুছল না। তার মনে হল এটা বাবার শেষ আশীর্বাদ। কল্যাণী দেবী ফিসফিস করে বললেন, বুকে কোনো রাগ পুষে রাখিস না বাবা, রাগ সবার আগে নিজেকেই পুড়িয়ে মারে। কবির মায়ের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি কারো উপর প্রতিশোধ নেব না মা, কিন্তু আমি এই সমাজকে দেখিয়ে দেব যে ছাই থেকেও মানুষের সম্মান নতুন করে জন্ম নিতে পারে। বাবার শ্রাদ্ধানুষ্ঠান মেটার পর বাড়িতে আত্মীয়দের আনাগোনা কমতে শুরু করল। মানুষজন শোক পালনের পাশাপাশি বিয়ে ভাঙার গল্পটাও রসিয়ে লসিয়ে করত। কবির এসব শুনত, কিন্তু কোনো প্রতিবাদ করত না। রাতের বেলা সে বাবার ডায়েরিটা নিয়ে বসত। সেখানে মাটির বিভিন্ন মিশ্রণ, ছাঁচে নকশা আর রঙের হিসেব লেখা ছিল। এক জায়গায় লেখা ছিল, মাটি যদি সৎ হাতের ছোঁয়া পায় তবে সেই মাটি একদিন সোনার চেয়ে দামি হয়ে ওঠে। কথাগুলো কবিরের মনে গেঁথে গেল। সে বুঝতে পারল কুমারটুলির এই সরু গলিতে পড়ে থাকলে তার বাবার শিল্প কোনো দিন মর্যাদা পাবে না। মহাজনদের দয়ার ওপর নির্ভর করে বাঁচা মানেই অপমানকে চিরস্থায়ী করা। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল সে কলকাতা ছাড়বে।
কল্যাণী দেবী যখন শুনলেন কবির পুনে যেতে চায়, তিনি আঁতকে উঠলেন। এখনও তোর বাবার চিতার আগুন নেভেনি, আর তুই আমাকে একা ফেলে যাবি? তিনি কেঁদে উঠলেন। কবির মাকে বুঝিয়ে বলল, আমি যদি এখানে থাকি মা, তবে এই দারিদ্র, এই অপমানগুলো আমাকে তিলে তিলে শেষ করে দেবে। আমি পালিয়ে যাচ্ছি না, আমি ফিরে আসার জন্যই যাচ্ছি। কল্যাণী দেবী ছেলের চোখে সেই একই জেদ দেখলেন যা তিনি একদিন ভবতোষবাবুর চোখে দেখেছিলেন। তিনি আর বাধা দিলেন না। যাওয়ার আগে কবির গঙ্গার ঘাটে গিয়ে বাবার অস্থি বিসর্জন দিল। জলের দিকে তাকিয়ে সে প্রতিজ্ঞা করল, সে অর্থ উপার্জন করবে ঠিকই, কিন্তু অর্থকে কখনো তার ঈশ্বর বানাবে না। হাওড়া স্টেশনে ট্রেনে ওঠার আগে তার ব্যাগে ছিল কয়েকটা জামা, বাবার ডায়েরি আর মায়ের দেওয়া একটা মাদুলি। কলকাতা শহরটা পেছনে পড়ে রইল, কিন্তু তার বুকের ভেতরের আগুনটা সমান তেজে জ্বলতে থাকল। পুনে শহর তাকে কোনো উষ্ণ অভ্যর্থনা জানায়নি। স্টেশনের ভিড় আর মারাঠি ভাষার অচেনা শব্দের মাঝে সে নিজেকে বড্ড একা অনুভব করছিল। তার কাছে কোনো ডিগ্রি ছিল না, ছিল শুধু হাতের কাজ আর বাবার শেখানো বিদ্যা। প্রথম কয়েক রাত সে কাটালো একটা সস্তা মেস বাড়িতে, যেখানে ছাড়পোকার কামড় আর অচেনা মানুষের নাক ডাকার শব্দে ঘুম আসত না। প্রতিদিন সকালে সে কাজ খুঁজতে বেরোল। বিভিন্ন সেরামিক ফ্যাক্টরি আর মাটির জিনিসের কারখানায় সে ঘুরতে লাগল। অনেকে তাকে ফিরিয়ে দিল, কারণ তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। অবশেষে একটা মাঝারি মাপের পটারি কারখানায় সে মাটি মাখার কাজ পেল। বেতন সামান্য, কিন্তু কাজটা তার চেনা। সারাদিন সে মাটি মাখত, আর রাতে কারখানার এক পুনে বসে বাবার ডায়েরি দেখে নতুন নতুন ডিজাইনের টেরাকোটার জিনিস বানাত। কারখানার মালিক রতনলাল খুব ধূর্ত লোক ছিল। সে খুব তাড়াতাড়ি বুঝে গেল যে কবিরের হাতের কাজে একটা আলাদাই জাদু আছে। সে কবিরকে দিয়ে নানা রকম শোপিস বানিয়ে নিত এবং সেগুলো নিজের নামে চড়া দামে বাজারে বিক্রি করত। কবির সব বুঝেও চুপ থাকত, কারণ তার টাকার খুব প্রয়োজন ছিল। একদিন সে বাবার ডায়েরি থেকে অনুপ্রাণিত হয়ে একটা বিশেষ টেরাকোটার দুর্গা প্যানেল বানালো। রতনলাল সেটা দেখে মুগ্ধ হয়ে গেল। কয়েক সপ্তাহ পর পুনের এক বিশাল শপিং মলে একটা আর্ট এক্সিবিশনে কবির সেই প্যানেলটা দেখতে পেল। নিচে রতনলালের কোম্পানির নাম লেখা, আর দাম আকাশ ছোঁয়া। কবির কাঁচের বাইরে দাঁড়িয়ে রইল। তার মনে হলো কেউ যেন তার বাবার আত্মাকে বিক্রি করে দিচ্ছে। এই অপমানটা পুরনো অপমানের মতোই মর্মান্তিক ছিল, কিন্তু এবার কবির আর চুপ করে রইল না। সে ঠিক করল নিজের অধিকার তাকে ছিনিয়ে নিতেই হবে। এই অধিকার আদায়ের লড়াইয়ে তার আলাপ হল রিয়া দেশমুখের সাথে। রিয়া একজন তরুণী আইনজীবী, যে মূলত শ্রমিক এবং গরিব শিল্পীদের আইনি সহায়তা দিত। কবির তার কাছে গিয়ে বাবার ডায়েরি আর সেই এক্সিবিশনের ছবিগুলো দেখালো। রিয়া খুব মন দিয়ে সবকিছু শুনল। মেয়েটার পরনে সাধারণ সুতির শাড়ি, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত তেজ। সে জিজ্ঞেস করল, তোমার কাছে কি প্রমাণ আছে যে এই ডিজাইনটা তোমার? কবির মাথা নিচু করল। রিয়া শান্ত গলায় বলল, আদালত ইমোশন বোঝে না, প্রমাণ বোঝে। তোমাকে লড়তে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। রিয়া তাকে সাহায্য করতে রাজি হল। সে পুরনো রেজিস্টার, কবিরের রাফ স্কেচ আর সহকর্মীদের সাক্ষী হিসেবে জোগাড় করল। রতনলাল যখন দেখল কবির আইনি পথে হাঁটছে, সে তাকে তৎক্ষণাৎ চাকরি থেকে তাড়িয়ে দিল। কবির যখন কারখানা থেকে বেরোল, তার পকেট শূন্য, কিন্তু তার মেরুদণ্ড সোজা ছিল। মামলাটা খুব বড় ছিল না, কিন্তু কবিরের জন্য এটা ছিল আত্মসম্মানের লড়াই। শেষ পর্যন্ত রতনলাল ভয় পেয়ে কোর্টের বাইরে মীমাংসা করতে চাইল। রিয়া জিজ্ঞেস করল, তুমি কি চাও? কবির সোজা চোখে তাকিয়ে বলল, টাকা নয়, আমার বাবার নাম চাই। রতনলাল জনসমক্ষে ক্ষমা চাইতে বাধ্য হল এবং প্যানেলটির নিচে ভবতোষ দাসের নাম লেখা হল। স্থানীয় সংবাদপত্রে এই নিয়ে ছোট একটা খবর বেরোল। কেউ হয়তো বিশেষ পাত্তা দিল না, কিন্তু কবিরের মনে হল সে আজ তার বাবার আত্মাকে শান্তি দিতে পেরেছে। ক্ষতিপূরণের সামান্য টাকা দিয়ে কবির একটা ছোট্ট শেড ভাড়া নিল। সে তার কোম্পানির নাম দিল মৃত্তিকা। রিয়া তাকে পেপার ওয়ার্ক করতে সাহায্য করল। কবির পুনে এবং আশেপাশের গ্রামের গরিব মৃৎশিল্পীদের সাথে যোগাযোগ করল। সে তাদের বলল যে সে তাদের জিনিস ন্যায্য দামে কিনবে এবং তাদের নামেই বিক্রি করবে। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি, কারণ গরিব মানুষ অনেকবার ঠকেছে, কিন্তু কবিরের সততা ধীরে ধীরে তাদের মন জয় করল।
প্রথম দিকটা ছিল ভীষণ সংগ্রামের। বিক্রি কম হতো, অনেক সময় নিজের পেট কেটে শিল্পীদের টাকা মেটাতে হতো। রিয়া তাকে বকা দিত, এত আইডিয়ালিজম নিয়ে বিজনেস চলে না কবির। কবির হাসত, আইডিয়াল না থাকলে আমি তো রতনলাল হয়ে যাব রিয়া। সে প্রতিটি শিল্পকর্মের সাথে সেই শিল্পীর নাম আর একটা ছোট গল্প লিখে দিত। কিছু মানুষের এই কনসেপ্টটা খুব ভালো লাগল। পুনের এক বিখ্যাত আর্ট ম্যাগাজিন মৃত্তিকা নিয়ে একটা কভার স্টোরি করল। সেখানে ভবতোষ দাসের সংগ্রামের কথা লেখা হলো, কুমারতুলির কথা লেখা হলো। এরপর আর কবিরকে পেছনে ফিরে তাকাতে হয়নি। অনলাইনে অর্ডার আসতে শুরু করল, বড় বড় হোটেল থেকে ইন্টেরিয়র ডিজাইনের কাজ এলো। কবির প্রতি মাসে নিয়ম করে কল্যাণী দেবীকে টাকা পাঠাত। মাকে নিজের কাছে নিয়ে আসতে চাইলেও কল্যাণী দেবী কুমারতুলির সেই পুরনো বাড়ি ছাড়তে রাজি হননি। তোর বাবার স্মৃতি ওই বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে আছে রে, তিনি বলতেন। কবির বুঝত মানুষের শেকড় ছেঁড়া খুব কঠিন। কখনো কখনো গভীর রাতে অনন্যার মুখটা তার মনে ভেসে উঠত। সে ভাবত, অনন্যা কি ঋষভকে বিয়ে করে সুখে আছে? তার কি কোনোদিন সেই মণ্ডপের কথা মনে পড়ে? কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিত। অতীতকে সে নিজের বর্তমানের বাধা হতে দিতে রাজি ছিল না। কিন্তু মানুষের মন তো আর সুইচ দিয়ে চলে না। সেই অসম্মান, সেই প্রত্যাখ্যান তার ভেতরে একটা জিদের জন্ম দিয়েছিল, যে জিদ তাকে প্রতিদিন সকালে উঠে নতুন করে লড়তে শেখাত। বছর ঘোরার আগেই মৃত্তিকা একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হল। কবির আরও অনেক শিল্পীকে কাজের সুযোগ দিল। রিয়া এখন শুধু তার আইনজীবী নয়, তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছিল। রিয়া নিজেও অনাথ ছিল, তাই সে কবিরের জীবনের লড়াইটা খুব ভালো বুঝত। একদিন পুনের সবচেয়ে বড় আর্ট গ্যালারি থেকে কবিরের কাছে তার কাজ প্রদর্শনের আমন্ত্রণ এলো। কবির বাবার ডায়েরিটা বুকে চেপে ধরে অনেকক্ষণ একা বসে রইল। তার মনে পড়ল সেই বৃষ্টি ভেজা রাতগুলোর কথা, যখন তারা এক বেলা খেয়ে থাকত। সে বিড়বিড় করে বলল, বাবা, তোমার সম্মান আজ আমি ফিরিয়ে এনেছি। এক্সিবিশনের দিন কবির কোনো দামি স্যুট পরেনি, একটা সাধারণ খাদি পাঞ্জাবি পরেছিল। প্রতিটি কাজের নিচে শিল্পীর নাম জ্বলজ্বল করছিল। বিক্রি হল কল্পনাতীত। অনুষ্ঠান শেষে রিয়া বলল, আজ তো তোমার খুশি হওয়া উচিত। কবির ম্লান হেসে বলল, আমি খুশি রিয়া, কিন্তু তৃপ্ত নই। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, তৃপ্তি কবে আসবে? কবির আকাশের দিকে তাকিয়ে বলল, যেদিন কলকাতায় ফিরে গিয়ে কোনো গরিব শিল্পীকে টাকার অভাবে অপমানিত হতে হবে না, সেদিন। সেই রাতেই সে ঠিক করল সে এবার নিজের শহরে ফিরে যাবে, শুধু ব্যবসায়ী হিসেবে নয়, একজন পথপ্রদর্শক হিসেবে। মৃত্তিকার শোরুম এখন মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোরেও ছড়িয়ে পড়েছে। কিন্তু এত সাফল্যের মাঝেও কবির নিজের শিকড়কে ভোলেনি। সে কলকাতায় ফিরেছে একটা বিশেষ উদ্দেশ্যে। সে ঠিক করেছে বাবার নামে ভবতোষ আর্ট একাডেমি খুলবে, যেখানে গরিব ঘরের ছেলেমেয়েরা বিনামূল্যে মৃৎশিল্প, টেরাকোটা, মার্কেটিং এবং লিডল রাইটস শিখবে। কল্যাণী দেবী এই খবর শুনে আনন্দে কেঁদে ফেলেছিলেন। তোর বাবা আজ বেঁচে থাকলে কি যে খুশি হতো, তিনি আঁচলে চোখ মুছে বলেছিলেন। কবির সেই পুরনো বাড়িটা মেরামত করালো, কিন্তু সেই বারান্দাটা একই রকম রেখে দিল, যেখানে তার বাবা কাজ করতেন। তার মনে হতো বাবা যেন অদৃশ্যভাবে তার প্রতিটি পদক্ষেপে নজর রাখছেন। একাডেমির উদ্বোধনের দিনক্ষণ ঠিক হল। গঙ্গার ধারের একটা পুরনো গোডাউনকে সাজিয়ে এই একাডেমি বানানো হয়েছিল। ভেতরের দেওয়ালে ভবতোষ দাসের একটা বিশাল ছবি। কবির কোনো মন্ত্রী বা সেলিব্রিটিকে ফিতে কাটতে ডাকেনি। সে ডেকেছিল কুমারটুলির সবচেয়ে পুরনো কয়েকজন শিল্পীকে। সে চেয়েছিল এই জায়গাটা যেন কোনো কর্পোরেট অফিস নয়, বরং শিল্পীদের নিজস্ব মন্দির হয়ে ওঠে। শহর কলকাতা অবশ্য তার স্বভাব মতোই এ নিয়ে চর্চা শুরু করে দিল। লোকের মুখে মুখে ফিরতে লাগল সেই পুরনো গল্প, কিভাবে মিত্ররা তাকে তাড়িয়ে দিয়েছিল আর আজ সে কোটিপতি হয়ে ফিরেছে। কবির এসব কথায় কান দিত না। সে শুধু হাসি মুখে সবার সাথে কথা বলত। এই খবর মিত্র প্রাসাদেও পৌঁছতে সময় লাগল না। মিত্র পরিবারের সেই পুরনো জাঁকজমক এখন আর নেই। ব্যবসায় মন্দা চলছে, সোমেশ্বর মিত্র অসুস্থ, আর সৌগতর হঠকারী সিদ্ধান্তে অনেক ক্লায়েন্ট মুখ ফিরিয়ে নিয়েছে। অনন্যা সেই সময় কয়েকদিনের জন্য বাপের বাড়িতে এসেছিল। তার গলায় দামি হীরের নেকলেস ঠিকই, কিন্তু চোখের তলায় কালশিটে আর চরম বিষণ্ণতা। ঋষভের সাথে তার বিয়েটা বাইরে থেকে যতই পারফেক্ট মনে হোক না কেন, ভেতর থেকে সেটা ছিল একটা নরক। দিল্লিতে তাদের বিশাল বাংলোতে অনন্যা ছিল একটা খাঁচায় বন্দি দামি পাখির মতো।
ঋষভ তাকে শুধু পার্টিতে শো অফ করার জন্য ব্যবহার করত, আর চার দেওয়ালের আড়ালে তার ওপর চালাত মানসিক এবং শারীরিক অত্যাচার। অনন্যা খবরের কাগজে কবিরের ছবিটা দেখল। শান্ত, আত্মবিশ্বাসী একটা মুখ, ছবির নিচে লেখা তার সাফল্যের কাহিনী। অনন্যার হাত কাঁপতে লাগল। তার মনে পড়ল সেই ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার কথা, যে একটা রূপোর চেন দিয়ে নিজেকে নিজের করে পেতে চেয়েছিল। সেদিন সে টাকার অহংকারে সেই খাঁটি ভালোবাসা চিনতে পারেনি। আজ এই খবরটা তাকে আনন্দ দিল না, বরং অপরাধ বোধে দুমড়ে মুছড়ে দিল। আরতি মিত্র পেপারটা মেয়ের হাত থেকে কেড়ে নিয়ে বললেন, এসব ভিখারিরা দুদিন টাকা দেখলেই অহংকারী হয়ে যায়। অনন্যা জীবনে প্রথমবার মায়ের কথায় তীব্র প্রতিবাদ করে উঠল। অহংকার ওর নয় মা, অহংকার আমাদের ছিল, যার জন্য আজ আমার এই অবস্থা। মা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। দিদা বাসন্তী দেবী তখন আর বেঁচে নেই, কিন্তু তার কথাগুলো অনন্যার কানে বারবার বাজতে লাগল, যে ভালোবাসায় টাকা খুঁজো সেটা স্রেফ মোহ। উদ্বোধনী অনুষ্ঠানে কবির খুব সাধারণ একটা ভাষণ দিল। সে বলল যে মাটি কখনো কাউকে ঠকায় না, মানুষই মানুষকে ঠকায়। সে ঘোষণা করল যে এই একাডেমিতে মেয়েদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। কল্যাণী দেবী প্রথম সারিতে বসে গর্বের চোখে ছেলেকে দেখছিলেন। যখন কবির তার বাবার নাম উচ্চারণ করল, উপস্থিত সমস্ত শিল্পীরা উঠে দাঁড়িয়ে সম্মান জানাল। অনুষ্ঠান শেষে অনেকেই কবিরের সাথে দেখা করতে এলো। রিয়াও পুনে থেকে এসেছিল। সে এখন শুধু লিগ্যাল অ্যাডভাইজার নয়, কবিরের সবচেয়ে কাছের মানুষ। রিয়া দূর থেকে কবিরকে দেখছিল আর হাসছিল। সে জানত এই দিনটা কবিরের জন্য কতটা ইমোশনাল। সে কাছে এসে বলল, আজ তোমার বাবার আত্মা শান্তি পেয়েছে কবির। কবির রিয়ার দিকে তাকিয়ে হাসল। হ্যাঁ, আর আমার ভেতরে সেই ভীতু ছেলেটাও আজ মরে গেছে। সেদিন সন্ধ্যায় কলকাতার এক নামী হোটেলে কবিরের সম্মানে একটা রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিদের সাথে মিত্র পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সোমেশ্বর মিত্র যেতে চাননি, কিন্তু সৌগত জোর করল, কারণ ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখাটা জরুরি। আরতি মিত্র অনন্যাকে সাথে নিয়ে গেলেন। অনন্যার বুক ঢিপ ঢিপ করছিল। এত বছর পর সে কবিরের সামনে যাবে। সে বুঝতে পারছিল না এটা তার জন্য কোনো শাস্তি নাকি মুক্তি। পার্টির হলঘর আলোয় ঝলমল করছে। কবির একটা কোণে দাঁড়িয়ে অতিথিদের সাথে কথা বলছিল। তার নজর পড়ল অনন্যার উপর। এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হল। কবিরের চোখে কোনো রাগ, বিস্ময় বা পুরনো প্রেম ছিল না, ছিল শুধু একটা শান্ত নির্লিপ্ততা। অনন্যার পা যেন মাটিতে গেঁথে গেল। সে ভেবেছিল কবির হয়তো তাকে দেখে উপহাস করবে বা পুরনো কথা মনে করিয়ে অপমান করবে, কিন্তু এই নির্লিপ্ততা অপমানের চেয়েও বেশি কষ্টদায়ক ছিল। সে ঋষভ সেনগুপ্তের স্ত্রী হয়েও আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে কাঙাল নারী বলে মনে করছিল। কিছুক্ষণ পর সোমেশ্বর মিত্র কবিরের সামনে গিয়ে হাত বাড়িয়ে দিলেন। কংগ্রাচুলেশনস কবির, তুমি অনেক বড় হয়েছ। কবির মাথা সামান্য ঝুঁকিয়ে বলল, সবই আপনাদের মতো বড়দের আশীর্বাদ। এই একটা কথায় সোমেশ্বর মিত্রের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। আরতি ধীর পায়ে এগিয়ে এলেন। তার গলা শুকিয়ে কাঠ। সে ফিসফিস করে বলল, অভিনন্দন কবির। কবির শান্ত গলায় উত্তর দিল, ধন্যবাদ মিসেস সেনগুপ্ত। এই মিসেস সেনগুপ্ত ডাকটা অনন্যার বুকের ভেতরটা এফোড় ওফোড় করে দিল। সে কিছু বলতে চাইল, ক্ষমা চাইতে চাইল, কিন্তু পারল না। কবির হাত জোড় করে অন্য অতিথিদের দিকে এগিয়ে গেল। অনন্যা বুঝতে পারল অবজ্ঞা আর উপেক্ষার মধ্যে পার্থক্য আছে। কবির তাকে অপমান করেনি, শুধু নিজের সীমানাটা বুঝিয়ে দিয়েছে। সে দূর থেকে দেখতে লাগল সেই মানুষটিকে, যাকে সে একদিন নিজের স্ট্যাটাসের অযোগ্য বলে ছুঁড়ে ফেলেছিল। রিয়া দূর থেকে অনন্যাকে লক্ষ্য করছিল। সে কোনো মন্তব্য করল না। পার্টি শেষ হবার পর অনন্যা হোটেলের লবিতে একা দাঁড়িয়েছিল। কবির সেই পথ দিয়েই বেরোচ্ছিল। অনন্যা আর নিজেকে সামলে না পেরে ডাকল, কবির, আমি কি 2 মিনিট কথা বলতে পারি? কবির দাঁড়াল। তার চোখে মুখে বিরক্তি নেই, তবে একটা দূরত্ব স্পষ্ট। বলুন, সে বলল। অনন্যা ভাঙা গলায় বলল, সেদিন যা হয়েছিল আমি আসলে। কবির তাকে থামিয়ে দিয়ে বলল, সেদিনের কথা আমি অনেক আগেই ভুলে গেছি অনন্যা। ওই দিনটা আমাকে আজকের এই কবির বানিয়েছে, তাই ওটার আর কোনো গুরুত্ব আমার কাছে নেই। অনন্যার চোখ ফেটে জল বেরিয়ে এলো। তুমি কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে? সে প্রশ্ন করল। কবির দীর্ঘক্ষণ চুপ থেকে বলল, ক্ষমা তো তাকে করতে হয় যার ওপর রাগ থাকে। আমার তো তোমার ওপর কোনো রাগই নেই। তুমি তোমার জীবনের সিদ্ধান্ত নিয়েছিলে, আমি আমার। এই উত্তরটা ছিল ভয়ঙ্কর রকমের সত্যি। অনন্যা চেয়েছিল কবির তাকে দুটো কড়া কথা শোনাক, যাতে তার অপরাধ বোধ একটু কমে। কিন্তু কবির তাকে তার নিজের বিবেকের কাঠগড়তেই
একা ছেড়ে দিল। আরতি মিত্র দূর থেকে মেয়েকে ডাকলেন। অনন্যা যেতে যেতে বলল, তুমি ভালো থেকো। কবির উত্তর দিল, আপনিও। এই দুটো শব্দের মাঝেই যেন লুকিয়ে রইল এক অনন্ত ব্যবধান। গাড়িতে বসে অনন্যা নিজের হাতের তালুটা বারবার ঘষতে লাগল, যেখানে একদিন মেহেন্দিতে কবিরের নাম লেখা হয়েছিল। নামটা মুছে গেছে বহু বছর আগে, কিন্তু তার অদৃশ্য দাগটা আজ বড্ড বেশি জ্বালা করছিল। রাতে বাড়ি ফিরে কবির বাবার ঘরে গেল। সেই অসম্পূর্ণ দুর্গা প্রতিমাটা এখনও সেখানে রাখা আছে। সে প্রতিমাটার গায়ে হাত বুলিয়ে মনে মনে বলল, বাবা, আজ আমি জিতে গেছি, কিন্তু আমার মনে কোনো অহংকার নেই। পরের দিন খবরের কাগজে কবিরের একাডেমির ভূয়সী প্রশংসা বেরোল। অনন্যা নিজের ঘরে বসে কাগজটা দেখছিল। তার বাইরের জগৎটা একই রকম থাকলেও ভেতরের জগৎটা হুড়মুড় করে ভেঙে পড়ছিল। দিল্লি ফিরে যাওয়ার পর অনন্যার জীবনটা যেন আরও দুর্বিষহ হয়ে উঠল। ঋষভের বিলাসবহুল বাড়িটা তার কাছে জেলের মতো মনে হতে লাগল। সে বারবার কবিরের সেই শান্ত চোখ দুটো মনে করার চেষ্টা করত। একদিন ঋষভ খুব রেগেমেগে বাড়ি ফিরল। তার ব্যবসায় বড়সড় ক্ষতি হয়েছে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ এসেছে। সে অনন্যার উপর সমস্ত রাগ গিয়ে পড়ল। তোর অপয়া মুখের জন্যই আমার আজ এই দশা, সে চিৎকার করে উঠল। অনন্যা সেদিন আর চুপ করে রইল না, সেও কড়া জবাব দিল। ঋষভ তাকে শারীরিকভাবে আঘাত করল এবং একটা ব্ল্যাঙ্ক পেপারে সই করতে বাধ্য করতে চাইল, যাতে কিছু বেনামি সম্পত্তি সে অনন্যার নামে ট্রান্সফার করতে পারে। অনন্যা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল। আমি তোমার মিথ্যের ভাগিদার হব না, সে স্পষ্ট জানিয়ে দিল। ঋষভ রেগে গিয়ে তাকে ঘরের ভেতর তালাবন্ধ করে রাখল। কয়েকদিনের মধ্যেই ঋষভের বাড়িতে ইডির রেড হল। খবরের চ্যানেলে ব্রেকিং নিউজ, সেনগুপ্ত গ্রুপের কোটি টাকার দুর্নীতি ফাঁস। ঋষভকে পুলিশ অ্যারেস্ট করল। তার পরিবারের অন্যান্য সদস্যরাও নিজেদের গা বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল। অনন্যাকে পুলিশ জেরা করল, কিন্তু সে যেহেতু কোনো কাগজপত্রে সই করেনি, তাই সে আইনি জটিলতা থেকে বেঁচে গেল। কিন্তু তার শাশুড়ি তাকে বাড়ি থেকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। অনন্যা যখন স্যুটকেস নিয়ে রাস্তায় এসে দাঁড়াল, তার মনে পড়ল সেই দিনটার কথা। বিয়ের দিন সকালে ঠিক এভাবেই সে কবিরকে একা ফেলে রেখেছিল। আজ ভাগ্য তাকে ঠিক সেই মোড়েই এনে দাঁড় করিয়েছে। সে মিত্রপ্রাসাদে ফোন করল। সৌগত ফোন ধরে বলল, তুই এখন এখানে এসিস না, মিডিয়ার লোক বাড়ির সামনে ভিড় করেছে, আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। অনন্যা একটা শুষ্ক হাসি হাসল। সম্মান, এই শব্দটার জন্যেই তো সে একদিন নিজের ভালোবাসা বলি দিয়েছিল। সে বুঝতে পারল টাকার অহংকার সবার আগে রক্তের সম্পর্ককেই অস্বীকার করে। তার কাছে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। হঠাৎ তার ব্যাগের ভেতর থেকে দিদা বাসন্তী দেবীর লেখা একটা পুরনো চিঠি বেরিয়ে পড়ল। দিদা লিখেছিলেন, দিদিভাই, যদি কখনো জীবনে সব কিছু হারিয়ে ফেলিস, তবে জানবি ভগবান তোকে শাস্তি দিচ্ছেন না, তোকে নতুন করে বাঁচার সুযোগ দিচ্ছেন। অনন্যা সিদ্ধান্ত নিল সে কলকাতায় ফিরবে, কিন্তু মিত্রপ্রাসাদে নয়। সে সেই রূপোর চেনটা বের করে হাতে নিল। এবার আর তার চোখে জল নেই, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। অনন্যা সোজা কুমারটুলিতে এসে হাজির হল। একাডেমির বাইরে তখন অনেক ছেলেমেয়ের ভিড়। অনন্যা যখন ভেতরে ঢুকল, কবির তার অফিসে বসে কিছু ফাইল দেখছিল। অনন্যাকে এই অবস্থায় দেখে কবির একটু অবাক হল ঠিকই, কিন্তু প্রকাশ করল না। অনন্যার পরনে একটা সুতি সাধারণ শাড়ি, কোনো গয়না নেই, মুখটা ফ্যাকাশে। সে সোজা কবিরের চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার কাছে কাজ চাইতে এসেছি। কবির কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি এখানে? অনন্যা বলল, হ্যাঁ, আমি জানি আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমি শিখতে চাই। আমি দয়া চাইছি না, কাজ চাইছি। কবির তাকে বসতে বলল। সে বুঝতে পারছিল না অনন্যার এই পরিবর্তনের কারণ কি, কিন্তু সে এটাও জানত অহংকার ভেঙে চুরমার না হলে কেউ এভাবে এসে দাঁড়াতে পারে না। সে শান্ত স্বরে বলল, অনন্যা, এটা কোনো কর্পোরেট অফিস নয়। এখানে কাজ করতে গেলে মাটিতে হাত নোংরা করতে হয়, বাচ্চাদের শেখাতে হয়, হিসাব রাখতে হয়। আপনি পারবেন? অনন্যা মাথা নেড়ে বলল, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিলাম মাটিকে ঘেন্না করে। আজ আমি সেই মাটিতেই নিজের প্রায়শ্চিত্ত করতে চাই। কবির রিয়াকে ডাকল। রিয়া সব শুনে অনন্যাকে একটা ফর্ম দিল। এখানে কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবেন না, একজন সাধারণ শিক্ষানবিশ হিসেবে শুরু করতে হবে।
রিয়া প্রফেশনাল সুরে বলল। অনন্যা হাসি মুখে ফর্মটা সই করল। সে যখন একাডেমি থেকে বেরোল, তার মনে হলো বহু বছর পর সে স্বাধীনভাবে শ্বাস নিচ্ছে। পরদিন থেকে অনন্যা নিয়মিত একাডেমিতে আসতে শুরু করল। সে বাচ্চাদের সাথে মেঝেতে বসে কাজ শিখত, ক্লাসরুম পরিষ্কার করত, শিল্পীদের হিসাব নিকাশে সাহায্য করত। কুমারটুলির অনেকেই তাকে চিনতে পেরেছিল। পেছনে অনেক ফিসফাস হতো, কিন্তু অনন্যা সেসবে কান দিত না। সে নিজের কাজে ডুবে থাকত। কবির দূর থেকে তাকে লক্ষ্য করত। সে দেখত যে মেয়েটা একদিন এসি গাড়ি ছাড়া রাস্তায় বেরোত না, সে আজ ঘামে ভিজে বাচ্চাদের মাটির ছাঁচ বানানো শেখাচ্ছে। একদিন বৃষ্টিতে একাডেমির ছাদ ফুটো হয়ে জল পড়ছিল। অনন্যা একা হাতে বালতি দিয়ে জল পরিষ্কার করছিল। কবির এগিয়ে এসে বলল, আপনি একা কেন করছেন? আমি লোক ডেকে দিচ্ছি। অনন্যা মুখ তুলে হাসল। আমি নিজের ময়লা নিজেই পরিষ্কার করতে শিখছি কবির। কথাটা কবিরের মনে গভীরভাবে দাগ কেটে গেল। সে বুঝল অনন্যা সত্যিই বদলে গেছে। একদিন কল্যাণী দেবী একাডেমিতে এসেছিলেন। অনন্যা তাকে দেখে ছুটে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করল। কল্যাণী দেবী তাকে বুকে জড়িয়ে ধরলেন ঠিকই, কিন্তু মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। তিনি অনন্যার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে এই মেয়েটার আর কোনো অহংকার অবশিষ্ট নেই। তিনি শুধু বললেন, মাটির স্বভাবই হল সব কিছু বুকে টেনে নেওয়ারে মা। অনন্যা কেঁদে ফেলল। একাডেমির মেয়েরা অনন্যাকে খুব ভালোবাসত। সে তাদের ইংরেজি শেখাতো, তাদের অধিকার সম্পর্কে সচেতন করত। রিয়ার সাথেও তার খুব ভালো একটা বোঝাপড়া তৈরি হয়ে গেল। রিয়া একদিন অনন্যাকে জিজ্ঞেস করল, তুমি কি কবিরকে এখনো ভালোবাসো? অনন্যা নদীর দিকে তাকিয়ে বলল, ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসায় কোনো দাবি নেই রিয়া। আমি চাই কবির জীবনে খুব সুখী হোক, আর সেটা তোমার সাথেই সম্ভব। আমি শুধু আমার পাপের প্রায়শ্চিত্তটুকু করতে চাই। রিয়া অনন্যার হাতটা আলতো করে ধরল। সে বুঝল এই মেয়েটা সত্যিই জীবনের কঠিন পাঠ শিখে নিয়েছে। এদিকে দিল্লিতে ঋষভের মামলার রায় বেরোল। তাকে 7 বছরের জেলের সাজা শোনানো হলো। অনন্যা আইনিভাবে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়ে দিল। মিত্র পরিবার থেকে তাকে আবার বাড়িতে ফিরে যাওয়ার জন্য বলা হলো, কিন্তু অনন্যা রাজি হল না। সে কুমারটুলিতে একটা ছোট ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করল। সে এখন একাডেমির একজন ফুল টাইম কর্মী। তার জীবনটা খুব সাধারণ, কিন্তু ভীষণ শান্তিতে ভরপুর। একাডেমির প্রথম বার্ষিকী উপলক্ষে একটা বড় প্রদর্শনীর আয়োজন করা হলো। অনন্যা আর রিয়া মিলে সব আয়োজন করেছিল। কবির সেই পুরনো অসম্পূর্ণ দুর্গা প্রতিমাটা মেরামত করে গ্যালারির মাঝখানে রেখেছিল। তার নিচে লেখা ছিল, অসম্পূর্ণতা থেকে পূর্ণতার পথে। প্রদর্শনীতে অনেক মানুষ এলো। মেয়েরা তাদের নিজেদের তৈরি মাটির গয়না আর ঘর সাজানোর জিনিস বিক্রি করে প্রথম রোজগার করল। অনন্যা দূর থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল, আর তার চোখ আনন্দে চিকচিক করছিল। অনুষ্ঠান শেষে কবির গঙ্গার ঘাটে গিয়ে বসল। অনন্যা তার পাশে গিয়ে দাঁড়াল। দুজনের মাঝে একটা আরামদায়ক নীরবতা। অনন্যা তার ব্যাগ থেকে সেই রূপোর চেনটা বের করল। এটা তোমার দেওয়া, আমি এটা কোনোদিন ফেলতে পারিনি। আজ আমি এটা পড়তে চাই, কিন্তু কোনো পুরনো সম্পর্কের দাবি নিয়ে নয়, বরং আমার এই নতুন জীবনের প্রতীক হিসেবে। তুমি অনুমতি দেবে? কবির চেনটার দিকে তাকালো। কত পুরনো স্মৃতি, কত না বলা কথা ওই চেনটার সাথে জড়িয়ে আছে। সে মৃদু হেসে বলল, আমি তো কবেই তোমাকে ক্ষমা করে দিয়েছি অনু। তুমি নিজে নিজেকে ক্ষমা করতে পারোনি। আজ থেকে তুমি মুক্ত। অনন্যা চেনটা গলায় পড়ল। তার মনে হলো সে যেন এক নতুন জন্ম পেল। কবির নদীর দিকে তাকিয়ে বলল, আমি আর রিয়া বিয়ের সিদ্ধান্ত নিয়েছি অনন্যা। অনন্যা পূর্ণ তৃপ্তির হাসি হেসে বলল, আমি জানি রিয়াই তোমার যোগ্য। তোমরা খুব ভালো থেকো। কবির অনন্যার দিকে তাকিয়ে দেখল মেয়েটার মুখে এক স্বর্গীয় প্রশান্তি। গঙ্গার জলে প্রদীপ ভাসছিল। দুটো জীবন, যারা একদিন একটা ছোট্ট ভুলের জন্য আলাদা হয়ে গিয়েছিল, তারা আজ নিজেদের মতো করে পূর্ণতা পেল। ভালোবাসা সবসময় মিলনের গল্প বলে না, কখনো কখনো তা একটা সুন্দর প্রায়শ্চিত্ত এবং অনন্ত ক্ষমার গল্পও হয়ে ওঠে। রাতের বাতাস গঙ্গার ঢেউগুলোকে ছুঁয়ে বয়ে গেল, আর একাডেমির দেওয়ালে সেই দুর্গা প্রতিমাটা যেন হেসে মুখে তাদের আশীর্বাদ করতে লাগল।